প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে প্রতিদিন আপনাদের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে থাকি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় আজ এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী, সভাপতি মানস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শোতে। মূলত আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আর 2-3 দিন পরেই কিন্তু ঈদ শুরু হয়ে যাচ্ছে এবং ঈদকে কেন্দ্র করে মানুষের যাতায়াত এবং কোরবানির হাট সব মিলিয়ে কিন্তু মানুষ এখন বাহিরমুখী অনেক বেশি। এই পরিস্থিতিতে আসলে করোনার জন্য কোনো ধরনের শঙ্কা জাগাচ্ছে কিনা, কি মনে করছেন ডক্টর অরূপ রতন চৌধুরী? অনেক ধন্যবাদ। আসলে অবস্থা বিবেচনায় ইতিমধ্যে অনেক আলোচনার মধ্যে এসছে, আপনাদের চ্যানেলও বিভিন্ন বক্তারা বলেছেন, আপনারা বলেছেন, বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু কোরবানির ঈদটা সামনে, মানুষের একটি চলাফেরা, তাদের আচার আচরণ সবকিছু একটা পরিবর্তন কিন্তু এখন একটা সবাই আশা করছে। এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত নীতিমালা প্রণয়ন করেছে তার মধ্যে হচ্ছে মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, হাত নিয়মিতভাবে ধোয়া, এই বিষয়গুলোকে কিন্তু আমরা এই সময়কালীন সময়ে কতখানি করতে পারবো বা কতখানি তারা করবেন, যারা বাড়িতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় শপিং এ যাচ্ছেন, গরুর হাটে যাচ্ছেন, তারপরে আপনার দেশের বাড়িতে যাচ্ছেন, তাদের মধ্যে এই নীতিমালা কতখানি পালন করা হবে বা পালন তারা করবেন, বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, স্বাস্থ্যকর্মীরা বলেন, কতগুলা তাদেরকে নিয়ম মানাতে বাধ্য করবেন, এই বিষয়গুলো কিন্তু এখন একটা প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং আশাই করা যাচ্ছে গতবারের ঈদ থেকে আমরা একটা ধারণা নিয়েছি, অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সংক্রমণটা একটা বাড়ারই সম্ভাবনা রয়েছে। এইটাই কিন্তু বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন, কারণ গতবারের যে ঈদের পরে আমরা কিন্তু একটা ভালো ফলাফল পাইনি, মানুষের চলাফেরা গতিবিধি একটু নিয়ম শৃঙ্খলার বাইরে ছিল। সুতরাং আশাই করা যায় যে সংক্রমণটা বাড়ার একটা প্রবণতা হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে এই যে ঈদকে কেন্দ্র করে আপনি যেটি বলছিলেন যে শপিং মলে যাচ্ছে মানুষ, মার্কেটে যাচ্ছে, কেনাকাটা করছে, কোরবানির হাটে যাবে, সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে আলাদা কোনো উদ্যোগ কি এই মুহূর্তে দরকার, বা কোনো কিছু মানুষের জন্য কোনো উদ্যোগ দরকার কিনা সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে, কি মনে করছেন? অবশ্যই আলাদা একটা উদ্যোগ, বিকজ আমরা তো অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা নিজেকে কারেকশন করি, তাই না? জি, আমাদের পূর্ব অভিজ্ঞতা খারাপ, তার জন্যই আমাদের কারেকশনটা এখন বেশি হওয়া উচিত। আমরা শিক্ষা সেগুলো থেকেই নিব যেগুলো আমাদের খারাপ অভিজ্ঞতা ছিল। সুতরাং এখন যদি আমরা শুধু সরকারের মুখোমুখি হয়ে বসে থাকলে চলবে না, প্রত্যেকেই নিজেদেরকে সুরক্ষার জন্য ঈদে যারা বাড়িতে যাবে তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, এবং শপিং মল বা যেগুলো জায়গায় তারা যাবেন সেগুলোতে অবশ্যই তারা সেই নীতিমালাগুলোকে অনুসরণ করবেন। তাহলে তাদের পরিবারেই করোনা ভাইরাস সংক্রমণের প্রবণতাটা বৃদ্ধি পাবে। তো এটা ব্যক্তি বিশেষের উপর কিন্তু নির্ভর করছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী তো প্রত্যেককে গিয়ে গিয়ে মাস্ক পরাবে না, যদিও সাম্প্রতিককালে সরকার কিন্তু মাস্ক পরাটা বাধ্যতামূলক করেছে, এবং এই বাধ্যতামূলক করেছে যে মাস্ক পরাটা, সেটা বা কতজনে জানে। যেমন তামাক নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশে, আমি একটা ধূমপান বিরোধী আন্দোলন করি দীর্ঘদিন যাবত, আমি এটা বলতে এখন বাধ্য হচ্ছি, তামাক নিয়ন্ত্রণ আইন কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু কতজন জানে যে পাবলিক প্লেসে ধূমপানটা নিষিদ্ধ? এখন পাবলিক প্লেস বলতে কি বোঝায় সেটাই তো অনেকে জানে না। একসময় জরিমানার ব্যাপারও ছিল ধূমপান করলে, সেটা জরিমানার ব্যাপার আছে। জি, এবং এই যে পাবলিক প্লেস, শপিং মল, স্টিমার স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, এগুলো সব জায়গায় এখন ভিড় হবে, এবং সেখানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাবে। এই যে ধূমপানে কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের হার 14 গুণ বেড়ে যায়, এটা আমি দীর্ঘদিন যাবত বলছি, এখনো বলছি, আজকের এই সুযোগ পেয়েছে যেহেতু। করোনা ভাইরাস তো মানুষকে নানান ভাবে প্রভাবিত করে, তাই না? এখন ধরেন আমাদের 95% রোগীরা হাসপাতালে যাচ্ছে না, কিন্তু 5% রোগী হাসপাতালে যাচ্ছে যারা হচ্ছে 60 ঊর্ধ্ব, যাদের অন্যান্য রোগ আছে, যাদের রোগ প্রতিরোধ শক্তি কম, এবং তাদের মধ্যে অন্যতম যারা ধূমপাই। এই বিষয়টা কিন্তু আলোচনার মধ্যে আসছে না। এবং এখন এই পাবলিক প্লেসে যদি ধূমপানটা বন্ধ না করতে পারি আমরা, এই যে এখন যে একটা বিরাট বাজার হাট, বিরাট পাবলিক প্লেসের মধ্যে মানুষজন থাকবে, তাদের মধ্যে আমাদের টোবাকো কন্ট্রোল টাস্ক ফোর্স যেটা আছে,
সরকারের, সেটা যদি গিয়ে পাবলিক প্লেসে জরিমানাগুলো করে, যেটা কথা আপনি বললেন, জি এখন কিন্তু সরকার পাবলিক প্লেসে ধূমপান করলে 300 টাকা জরিমানা করার বিধিমালা আছে, নীতিমালা আছে, আইন প্রয়োগ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। সুতরাং এই জিনিসগুলো এখন প্রয়োগ করা উচিত আমার মতে। জি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর অরূপ রতন চৌধুরী। আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন ডক্টর যুক্ত হয়েছেন, ডক্টর আহমদ হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শকও যুক্ত আছেন, আমরা প্রশ্ন নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, জি বলুন। আমি বলছিলাম এই যে ঝুঁকি, ডাক্তার সাহেবরা বলতেছেন যে জনসমাগম হলো ঝুঁকি, তাহলে কি জনসমাগম ঝুঁকিটা কমানোর কোনো ব্যবস্থা কি আমাদের দেশে নাই? আপনার প্রশ্নটা আরেকবার করবেন, ভিতরে সাউন্ড একটু বাড়িয়ে দিবেন। উনি বলছেন যে জনসমাগমের যে ঝুঁকিটা আছে, জি জি, সেই ঝুঁকিটা কমানোর ব্যবস্থা কি? হ্যাঁ, এখন আমি যদি বলি, ওনাকে প্রশ্ন করি যে জনসমাগমের ঝুঁকিটা কমাতে হলে আমরা নিজেরাই যদি সচেতন হই। এখন ধরেন একটা জায়গায় বাজারে আমি যদি এখন না গিয়ে আমার চলে, আমি যদি অনলাইনে জিনিসটা কিনে ফেলতে পারি, আমি কেন যাব শপিং মলে, তাই না? আর আমার যেহেতু একটা দেখছি আমি বাজারে যে আমি দেখছি অনেক লোক সমাগম, যেখানে আমার নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না, তাহলে আমি ঝুঁকির মধ্যে যাচ্ছি। সেই ঝুঁকিটা আমি কেন নিব? আমি নিজেকে নিজে আমি সাবধান রাখবো, সচেতন রাখবো। জি ধন্যবাদ। আমরা ডক্টর আহমদ হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমরা এই বিষয় নিয়ে আলাপ করছিলাম যে মূলত এই মুহূর্তে উৎসব কেন্দ্রিক যে ভিড় হচ্ছে এখন, বাইরে যাচ্ছে মানুষ, সেক্ষেত্রে আসলে তাদের সচেতনতার জায়গাটা কতটুকু দরকার, কিভাবে তারা সচেতন হবে, তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নেব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, লাইনটি কেটে গেছে। ডক্টর আহমদ হোসেন, তো সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে আর 2-3 দিন পরে কিন্তু কোরবানির ঈদ, সেক্ষেত্রে কোরবানির হাটে এখন মানুষ কিন্তু খুব ব্যাপকভাবে যাতায়াত করবে। ভিড়ের যে বিষয়টি মাত্র আমরা শুনলাম, সেই ভিড়ের মধ্যেই তাদের যেতে হবে, কোরবানি পশুটি কিনতে হবে। সেই জায়গায় কার কি করণীয়, হাট ইজারাদাররা কি দায়িত্ব পালন করবেন এবং যারা যাবেন তাদের কি দায়িত্ব আছে, কি বলবেন এই বিষয়ে ডক্টর আহমদ হোসেন? ধন্যবাদ আপনাকে। আসলে উৎসব তো আমাদের প্রতি বছরই আসে। উৎসবের সময় আমরা একটা উৎসব মুখর একটা জাতি, আমাদের সব সময় আমরা মানে কোনো না কোনো উৎসবের মধ্যে আমরা মানে সারাটা বছর আসলে থাকি। তো যে জিনিসটা আমাদের এই সিচুয়েশনটা একটু কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার টাইম, যে আমাদের এই সময়টা যেহেতু একটু অন্যরকম, সেজন্য সবাইকে বলছি যে আমাদের 3টা জিনিস সবসময় মেনে রাখতে হবে। 3টা জিনিস জানি যে অনেকের জন্য খুবই কঠিন, কিন্তু আমাকে নিজেদের স্বার্থে এই জিনিসটা মেনে রাখতে হবে, মেনে চলতে হবে। প্রথমত সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা, যে একজন আরেকজনের সাথে একটু দূরত্ব মেনে চলাফেরা করা। দ্বিতীয়ত হচ্ছে মাস্ক ব্যবহার করা। অবশ্যই এটা রেসপিরেটরি, আপনার যে শ্বাসের সাথে যেহেতু এই ছড়ায়, সেই জন্য আপনাকে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এবং তৃতীয়ত, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় হাত দিয়ে স্পর্শ করছি, আমাদের স্পেশালি যদি আমরা মানে হাটে বাজারে বা এই সমস্ত জায়গায় থাকি, তাহলে আমাদের স্পর্শের জায়গাগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রতি 2 ঘন্টা পর পর হাত ধোয়ার অভ্যাসটা করতে হবে। যদি আমরা এই কয়েকটা নিয়ম, এই 3টা নিয়ম যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের ইনফেকশন যে রেটটা সেটা আসলে অনেক কমে যাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ ডক্টর আহমদ হোসেন। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আমরা যে বিষয়টি আসলে আলোচনা করছি প্রথম থেকেই আপনিও বলেছেন, তো সেই বিষয়ে আমরা এই যে হ্যান্ড স্যানিটাইজারের কথা বলছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হাত ধুতে হবে, এই বিষয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব বিরতির পরে। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, এই মুহূর্তে প্রশ্নটি নিয়ে নেব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আমি শামসুল হক, সিলেট থেকে বলছি। জি বলুন। আমি একটি অনলাইন পত্রিকায় দেখলাম যাদের রক্তের গ্রুপ এ, বি এবং এ বি পজিটিভ ও নেগেটিভ, তাদেরকে করোনা ভাইরাস আক্রমণ করে না। আর একটা প্রশ্ন হলো, ঘরের জানালা দরজা খোলা রাখা কি যায়? জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করার জন্য। আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিব, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী এবং ডক্টর আহমদ হোসেন দুইজন যুক্ত আছেন। আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক আমাদের সাথে ছিলেন, প্রশ্ন করেছিলেন, দুটি প্রশ্ন করেছিলেন। আমরা আমাদের সাথে দুইজন ডাক্তারের যুক্ত আছেন, তাদের দুজনের কাছ থেকে দুটির উত্তর নিব। প্রথমে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনার কাছে যাব যে দর্শক প্রশ্ন করেছিলেন, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন এ বি এবং এবি পজিটিভ নেগেটিভ যাদের ব্লাড গ্রুপ তাদের করোনা ধরে না বা করোনা হয় না, এই বিষয়ে আসলে বিষয়টি স্পষ্ট করবেন এবং রক্তের গ্রুপের সাথে আসলে করোনা হওয়া না হওয়ার কোনো বিষয় আছে কিনা। ধন্যবাদ। জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে কোভিড-19 ঝুঁকি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে জেনেটিক উপাত্তগুলো যেগুলো আছে তারা সেটা গবেষণা করে দেখেছেন যাদের রক্তের গ্রুপ এ তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি অন্য গ্রুপগুলোর তুলনায় বেশি। এটা কিন্তু গবেষণার ফল। আর অন্য গ্রুপগুলোর তুলনায় এ গ্রুপের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি 45% বেশি। আর ও গ্রুপের রক্ত যাদের তাদের অন্য গ্রুপগুলোর রক্তের মানুষের তুলনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি 35% কম। আচ্ছা, সুতরাং এটা দেখা যাচ্ছে যে এ গ্রুপ যারা তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এবং গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অন্য গ্রুপের তুলনায় একটু বেশি, এটা গবেষণায়। আবার ও গ্রুপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 35% কম। এটা কিন্তু এখন বন্ধ গবেষণায় পাওয়া গেছে। আচ্ছা, এছাড়া এবি পজিটিভ নেগেটিভের বিষয় নিয়ে বলেছেন বা অন্য কোনো ব্লাড গ্রুপের সাথে কোনো সম্পর্ক আছে কিনা করোনা, এগুলো ব্যাপারে এখন বন্ধ গবেষণা লব্ধ কোনো তথ্য সেভাবে কোনো তথ্য আসেনি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। আমাদের সাথে ডক্টর আহমদ হোসেন আপনি যুক্ত আছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, জানালা দরজা খোলা রাখা যাবে কিনা, কারণ আমরা ইতোমধ্যেই জেনেছি যে বাতাসে এই ভাইরাসটি অবস্থান করে থেকে যায় অনেক সময়। সেই ক্ষেত্রে আসলে করণীয় কি এবং এই বিষয়টি স্পষ্ট করবেন, আসলে জানালা দরজা তারা খোলা রাখতে পারবেন কিনা ঘরের। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জানালার দরজা অবশ্যই খোলা রাখতে হবে। আপনার কাছে যদি ভেন্টিলেশনের যদি ব্যবস্থা থাকে তাহলে যতটুকু সম্ভব আপনার ভেন্টিলেশনটা রাখতে হবে। কারণটা হলো করোনা ভাইরাসের যে ইনফেকশনটা সেটা ঘরের ভিতরে ইনডোরের মধ্যে বেশি ছড়ায় কম্পেয়ার টু দা আউটডোর। আর যেহেতু ড্রপলেটস এর মাধ্যমে এটা ছড়াচ্ছে এবং অনেকে রিসেন্টলি আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে যে এটা মানে এয়ারবর্নের মাধ্যমে ছড়ায়, মানে বাতাসের মধ্যে 3 আওয়ার্স পর্যন্ত স্টে করে এবং সেই 3 আওয়ার্সটা স্টে করে আপনার ইনডোরের মধ্যে। যেহেতু আপনি অন্য কোনো বাতাসটা যেহেতু থাকে ঘরের মধ্যে, সেই জন্য হচ্ছে আপনাকে জানালা দরজা খোলা রাখাটা হচ্ছে খুবই জরুরি। জানালা দরজা খোলা রাখলে আপনার হিউমিডিটিটা আসে এবং জলীয় বাষ্পের একটা ব্যাপার আছে। সেই জন্য হচ্ছে কি যতটুকু সম্ভব আপনি ভেন্টিলেশনটা ঠিক রাখবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনার কাছে যে প্রশ্নটি আমি এর আগে করতে চেয়েছিলাম হ্যান্ড স্যানিটাইজারের বিষয়ে, অনেকেই অনেক রকম হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন, অনেকের প্রশ্ন যে আমি হ্যান্ড স্যানিটাইজারের সাথে পানি মিক্স করে ব্যবহার করতে পারবো কিনা, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, প্রশ্নটি নিয়ে নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই 20 তারিখে জ্বর উঠে এই ভোরবেলায়, তো জ্বর উঠে 6টার দিকে উঠে দেন 12টার দিকে জ্বরটা চলে যায় না পাক খাওয়ার পর। পরের দিন ঠিক থাকি, তারপরের দিন হলো গিয়ে সন্ধ্যাবেলায় আবার জ্বর এসে সন্ধ্যাবেলায় মানে সাথে সাথে ছেড়ে দেয়। এরপর থেকে হয় কি আমি আমার ঘ্রাণ শক্তি পুরো হারাই ফেলি সম্পূর্ণভাবে। বাট আমার এই আজকে পর্যন্ত মানে জ্বর বা এরকম কিছু নাই, তো এটা আমার কি হতে পারে? এছাড়া আপনি আর কোনো জটিলতায় ভুগছেন কিনা, কোনো শারীরিক সমস্যা আছে কিনা? এছাড়া আমার কোনো শারীরিক সমস্যা নাই, আমি মানে একদম সম্পূর্ণরূপে ঘ্রাণ শক্তি। আপনার বয়সটা বলবেন? আমার বয়স হচ্ছে গিয়ে 23। জি ধন্যবাদ। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনি প্রশ্নটি শুনেছেন, কি পরামর্শ দিবেন? ওই যে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপার বলতে না এই বিষয় না, এইমাত্র দর্শক যে প্রশ্নটি করেছেন যে তার একদিন জ্বর আসলো, এর পরের দিন আবার জ্বর এসেছে, আবার ছেড়ে দিয়েছে এবং এখন তার ঘ্রাণ শক্তি কাজ করছে না, ঘ্রাণ শক্তি একদম নেই। তিনি আসলে করোনায় সংক্রমণের ঝুঁকিতে আছেন কিনা এবং তার করণীয় কি? দেখুন, এই ব্যাপারে বিভিন্ন বিশেষজ্ঞরা ইতিমধ্যে বলেছেন যে জ্বরের সঙ্গে অন্যান্য যে জটিলতাগুলা বা লক্ষণগুলা থাকে, যেটা হচ্ছে মানে কাশি হওয়া, সর্দি হওয়া,
তারপরে শ্বাসকষ্ট হওয়া, গলা ব্যথা স্বাদগন্ধ না পাওয়া ইত্যাদি কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু কোভিড-19। কিন্তু অনেক ক্ষেত্রে এখন কিন্তু গবেষণা দেখা যাচ্ছে যে এই ধরনের উপসর্গ ছাড়াও কিন্তু কোভিড-19 পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এটা এখন বলা মুশকিল যে কার মধ্যে কোভিড-19 পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, বা ধারণা থেকে কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয়। এখানে যেমন কোভিড-19 টেস্টটা তাকে করে অবশ্যই দেখতে হবে। তবে আমার পরামর্শ হবে তার জ্বর যদি দীর্ঘদিন থাকে এবং সেটা যদি 100 ডিগ্রি উপরে থাকে, প্যারাসিটামল জাতীয় ঔষধে যদি না কমে, এবং সেই সাথে সাথে অন্যান্য উপসর্গ যেগুলা স্বাদ, গন্ধ, বর্ণ, এগুলা যদি তার মধ্যে একটা লোপ পেতে থাকে ক্রমাগত ভাবে, এবং তিনি যদি নিজেকে মনে করেন যে একটু অসুস্থ লাগছে, তার পেটের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তার স্বাদ গন্ধ কমে গিয়ে তার দুর্বলতাও দেখা দিচ্ছে, তখন কিন্তু তার কোনো অবস্থাতেই দেরি করা উচিত নয়। আমাদের নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বা স্বাস্থ্য বাতায়ন যেগুলো আছে, আমাদের হটলাইন গুলো, সেগুলোতে যোগাযোগ করে পরামর্শ নিয়ে নেওয়াই ভালো হবে। জি, ধন্যবাদ ডক্টর অরুপ্রতন চৌধুরী। স্যানিটাইজারের প্রসঙ্গে আপনার কাছে এর পরে আসবো। আমরা এখন ডক্টর আহমদ হোসেন আপনার কাছে যাব। মূলত এই যে সিমটমগুলো আসছে এবং অনেকে বলছেন জ্বরের সাথে এই একটা সমস্যা, দুইটা সমস্যা, এরকম যদি সমস্যা ফেস করে এবং তারা যদি মনে করে যে হ্যাঁ আমার করোনা হতে পারে, তাৎক্ষণিক কি কোনো মেডিসিন তারা নিয়ে নেবেন কিনা, বা এরকম কোনো মেডিসিন সাজেশন আছে কিনা আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। তো মেডিসিন নেওয়ার আগে অবশ্যই আপনার একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যে কোনো টাইপের মেডিসিন, যে সেলফ মেডিকেশন যেটা বলছে, এটা কখনোই করা উচিত না, স্পেশালি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি যদি বলি। কারণ আপনার অ্যান্টিবায়োটিক যতই বেশি খাবেন তার ততই আপনার রেজিস্ট্যান্স গ্রো করবে, এবং আপনি যদি আর্লি বয়স থেকে নেওয়া শুরু করেন, এট দ্য লেট স্টেজে গিয়ে আপনার বয়স যখন একটু বাড়বে, তখন দেখা যাবে যে আপনার কোনো অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করছে না। সেই জন্য আমি বলছি যখনই কোন একটা ওষুধ নেবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেওয়া উচিত। আর যদি সাধারণ টাইপের সিমটম হয়, যেমন প্রফেসর অরুপ্রতন চৌধুরী কিছুক্ষণ আগে বললেন যে সাধারণ যে সিমটমস গুলা, যদি জ্বর থাকে, তো আমাদের প্রথমত সেটা আমরা প্যারাসিটামল টাইপের ওষুধগুলো নিয়ে আমরা শুরু করতে পারি। তারপরে যদি সিমটম অ্যারাইজ করে, তখন আমাদের অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর কিছু জিনিস আমাদের স্বাস্থ্যগত কিছু জিনিস আসলে মেনে নেওয়া, মানে আমাদের চলাফেরার মধ্যে, আমাদের যেমন বাংলাদেশের মানুষদের মধ্যে কিছু জিনিস আছে, যেমন ওবিসিটি একটা প্রবলেম ক্রিয়েট করে। এখনই সময় যে আমাদের এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করা, যে কারণ ওবিসিটির সাথে আপনার করোনা ইনফেকশনের যে সিভিয়ারিটি, এটা একটা সম্পর্ক আছে। তারপরে হচ্ছে আন্ডারলাইন যে সমস্ত কন্ডিশন আছে, যারা হাইপারটেনশনের পেশেন্ট, তারপরে হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট, তাদের সিওপিডি আছে, তাদের হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিছু অভ্যাসগত পরিবর্তন করে এই সমস্ত জিনিস কন্ট্রোলের মধ্যে রাখা, তাতে করে আমাদের যে সিভিয়ারিটি, যে ডিজিজের যে সিভিয়ারিটিটা, সেটা আমরা অনেকাংশে হচ্ছে আমরা কমিয়ে ফেলতে পারবো। তার মানে এই ধরনের যারা রোগী আছেন তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সবচেয়ে বেশি। ধন্যবাদ ডক্টর আহমদ হোসেন এবং অধ্যাপক ডক্টর অরুপ্রতন চৌধুরী। আপনারা দুজন যুক্ত আছেন, থাকুন আমাদের সাথে যুক্ত। আমরা আরও একটি বিরতিতে যাব। দর্শক, এই মুহূর্তে প্রশ্ন উত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে অধ্যাপক ডক্টর অরুপ্রতন চৌধুরী আছেন, ডক্টর আহমদ হোসেন। অধ্যাপক ডক্টর অরুপ্রতন চৌধুরী, যে বিষয়টি এর আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম এরই মধ্যে স্যানিটাইজারের বিষয়ে, স্যানিটাইজারের সাথে আরও একটি ছোট্ট বিষয় জানতে চাই যে স্যানিটাইজারের সাথে অনেকে বলছেন যে পানি মিশিয়ে ব্যবহার করা যাবে কিনা, অথবা আরেকটি বিষয় হচ্ছে স্যানিটাইজারের মাধ্যমে অনেক দুর্ঘটনা ঘটতে পারবে কিনা, সে বিষয়ে আসলে সচেতনতা কিভাবে অবলম্বন করবে? ধন্যবাদ আপনাকে। স্যানিটাইজারের ব্যাপারে আমি প্রথমেই একটা জরুরি বার্তা সবাইকে দিতে চাই। সাম্প্রতিককালে আপনি দেখেছেন একজন ডাক্তার দম্পতি কিন্তু এই স্যানিটাইজারের ঘটনায় কিন্তু প্রায় 70% উপরে বার্ন হয়ে গেছে সেই ডাক্তারের, এবং তার স্ত্রীও কিন্তু অনেকটা বার্ন হয়, দুজনে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। সুতরাং এটা কিন্তু একটা ফ্লেমেবল কেমিক্যালস, এবং এখানে সবাইকে সতর্ক থাকতে হবে যে স্যানিটাইজার ব্যবহারের সময় যেন তারা আগুনের কাছাকাছি না থাকেন, বা দেশলাই না জ্বালান, ধূমপান না করেন, মশার কয়েল না ব্যবহার করেন,
এবং রান্নাঘরে যেন কখনোই চুলার কাছে এই ধরনের স্যানিটাইজার ব্যবহার না করেন, কারণ এটা ম্যাক্সিমাম এটার মধ্যে অ্যালকোহল রয়েছে, যেহেতু ফ্লেমেবল, সুতরাং এটা একটা দুর্ঘটনার কারণ হতে পারে। সুতরাং সেগুলো বিবেচনা করে সবাই স্যানিটাইজার ব্যবহার করবেন। আরেকটি কথা হচ্ছে যে স্যানিটাইজার সাধারণত আমরা তখনই ব্যবহার করব যখন আমরা হাত সাবান দিয়ে 20 সেকেন্ড ধোয়ার মতো উপযুক্ত স্থান পাবো না, বা সেখানে কোনো আমাদের মানে ঘাটতি থাকবে, সেই সব ক্ষেত্রে কিন্তু স্যানিটাইজার। তো স্যানিটাইজার সবসময় ব্যবহার না করে আমার যদি সুযোগ থাকে সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোবো, তাহলে কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় বাকি ছিল যে স্যানিটাইজারের সাথে পানি মিশিয়ে সেটা ব্যবহার করা যায় কিনা, একদম ছোট্ট করে বলুন। স্যানিটাইজারের সাথে কখনোই আমরা পানি মেশানোর কথা বলি না, বা স্যানিটাইজার যারা নির্দেশনা দিয়েছেন সেই সামগ্রীর মধ্যেও কিন্তু সেইগুলা কোনো সেই ধরনের ডিরেকশন থাকে না। স্যানিটাইজার যেটা সেটা কিন্তু সেটা ওইভাবেই ব্যবহার করতে হবে। জি, ধন্যবাদ ডক্টর অরুপ্রথম চৌধুরী। আমাদের সাথে একজন দর্শক আছেন এই মুহূর্তে, আমরা প্রশ্নটি নিয়ে নেব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জ্বর তো আছে, তো এখন কাজের মানুষ ঢুকাইতে হলে কি করণীয়? জি, আপনার প্রশ্নটি স্পষ্ট করে বলবেন, একটু জোরে বলবেন। আমার জ্বর ছিল কিছুদিন, রাত্রে জ্বর আসতো, আবার সকালে ভালো হয়ে যেত, ঠিক আছে, ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, কিন্তু ওষুধ খাওয়ার পরে জ্বরটা আমার চলে গেছে। এখন জিভটা ভার লাগে, আর কিছু খাইতে গেলে একদম খাওয়ার রুচি আসে না। আচ্ছা, এখন কি জি, ধন্যবাদ ডক্টর আহমদ হোসেন, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন, তার জন্য কি পরামর্শ থাকবে? হ্যাঁ, কিন্তু এটার সাথে আসলে অনেক কিছু জানার প্রয়োজন আছে, যে আসলে কতদিন ধরে জ্বর, ওনার বয়স কত, তারপর কোনো আন্ডারলাইন কন্ডিশন আছে কিনা। তো আমার মনে হয় যে আপনাকে ডাক্তার যে পরামর্শটা দিয়েছে সেটাই মেনে চলুন। আর এই মুহূর্তে যদি ডায়াগনস্টিক টেস্টে কোনো কিছু দরকার হয়, তাহলে উনি যদি দিয়ে থাকেন তাহলে সেগুলো করার ব্যবস্থা করুন। এর চেয়ে বেশি কিছু বলার নেই এই মুহূর্তে। আচ্ছা, না, আরো অনেকের একটা প্রশ্ন থাকে যে তার গায়ে গায়ে জ্বর থাকে এবং রাতের বেলা জ্বর আসে, দিনের বেলা সে জ্বর চলে যায়, তার পাশাপাশি তার হালকা কাশি থাকে। এইটা কি আসলে কোনো ধরনের সিমটমের মধ্যে পড়ে কিনা, এই বিষয়ে কি বলবেন ডক্টর আহমদ হোসেন? আসলে অনেক কারণে হতে পারে এই জিনিসগুলা, যেমন অনেকগুলো ডিজিজ, এটা সেই শুধুমাত্র আমরা করোনা ইনফেকশনের জন্য এটা হতে হবে সেই রকম কিছু না। তো টেস্টিং এর মাধ্যমে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইদার ইট কুড বি ডেঙ্গু হতে পারে, টাইফয়েড হতে পারে, অনেক কিছু, অনেক ধরনের ডিজিজ আছে। তো আপনাকে টেস্টিং ছাড়া এটা বোঝা সম্ভব নয় যে আপনি আসলে আপনার কোন ট্রিটমেন্টটা দরকার। সেই জন্যই বলছি যে আপনি যে ডাক্তারের সাথে পরামর্শ করেছেন, উনি যদি আপনাকে টেস্টিং এর ডায়াগনস্টিক টেস্ট কোনো কিছু যদি দিয়ে থাকে, তাহলে সেগুলো করার ব্যবস্থা করুন, এবং সেই সমস্ত রিপোর্ট দেখে তারপরে আপনাকে ডাক্তার পরামর্শ দিবে যে আপনাকে কোন ওষুধটা খেতে হবে অথবা খেতে হবে কিনা। কিছু স্বাস্থ্যবিধি আপনি অবশ্যই মেনে চলবেন। এখন ঘরের মধ্যে যেহেতু আছেন, অবশ্যই নিজেকে আইসোলেশনের মধ্যে রাখা, যেহেতু আমরা করোনা নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছি, এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন এবং ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করুন, যে শাকসবজি খাওয়া এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাবে। জি, ধন্যবাদ ডক্টর আহমদ হোসেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা আরেকটি প্রশ্ন নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি, বলুন। জি, আমি নাগালপাড়া থেকে হারুন রশিদ বলছি। আমার বয়স, একটু জোরে বলবেন, আমরা কম শুনতে পাচ্ছি। আমি হারুন রশিদ বলছি নাগালপাড়া থেকে। জি, আমার বয়স 68। আমি একজন হার্টের বাইপাস করা এবং ডায়াবেটিস আছে। তো আমার তো মাঝে মাঝে প্রেশারটা আপনার নিচে আর কি, যেটা 69 থেকে 75 পর্যন্ত, আর উপরেরটা 99 থেকে 110 থাকে। এটাতে কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম হবে কিনা করোনা ভাইরাসের জন্য? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা যে ফার্মেসি থেকে যে ওষুধগুলো কিনি, ওগুলোকে আপনার জীবাণুমুক্ত করার কোনো পদ্ধতি আছে কিনা? জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর অরুপ্রথম চৌধুরী। আপনি নিশ্চয়ই আমাদের দর্শকের প্রশ্নটি শুনেছেন, কি বলবেন, কি পরামর্শ থাকবে? হ্যাঁ, প্রশ্নটা কি ছিল? একটা প্রশ্ন ছিল, উনি হচ্ছে হার্ট এবং বাইপাসের রোগী এবং ডায়াবেটিস আছে, প্রেশারটা ওনার ওঠানামা করে, সেটা রিস্ক কিনা। আর দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন যে ওষুধ স্যানিটাইজ করা দরকার আছে কিনা।
ফার্মেসি থেকে যে ওষুধগুলো আমরা নিয়ে আসি। সবসময় বলি যে করোনা ভাইরাসে এই ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি যাদের বেশি তাদের মধ্যে হচ্ছে যারা এই ধরনের ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা, কারণ তাদের মধ্যে ইতিমধ্যে রোগ প্রতিরোধ শক্তি কম থাকে, যার জন্য তারা আক্রান্ত হওয়ার ঝুঁকি তাদের বেশি থাকে। সুতরাং তার জন্য আমার পরামর্শ হবে তিনি অবশ্যই যেন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখেন, এবং নিয়ন্ত্রণে রাখার যে 3টি ডিসিপ্লিন সেটা হচ্ছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। অর্থাৎ তিনি পরিমিত খাদ্য তিনি নিয়মিত খাচ্ছেন না, পুষ্টিকর খাদ্য খাচ্ছেন কিনা, নিয়মিত ব্যায়াম করছেন কিনা, এবং তার জন্য নির্ধারিত যে ইনসুলিন বা ট্যাবলেট জাতীয় ঔষধ দেওয়া হচ্ছে সেগুলো তিনি খাচ্ছেন কিনা, এবং সেই সাথে মনিটরিংটা বাসায় বসে কিন্তু এখন রিফ্লো টেস্ট ডায়াবেটিস প্রতিটা রোগীর করা উচিত, যে তার ব্লাড সুগারটা ফাস্টিং কত থাকে, 2 hours আফটার ব্রেকফাস্ট কত থাকে। এভাবে নিয়মিতভাবে তিনি যদি একটা নোট ডাউন করেন যে তার ব্লাড সুগারের লেভেলটা কত, তাহলে কিন্তু নিজেই তিনি সেটা নিয়ন্ত্রণে করার ব্যবস্থাটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে পারবেন। আর অন্যান্য যেগুলো সমস্যা দেখা দিচ্ছে, যে হার্টের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা দিয়ে তিনি ইতিমধ্যে তিনি লক্ষণগুলো দেখেন, তাহলে অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ নেওয়া এই সময় প্রয়োজন বলে আমি মনে করি। জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর অরুপ্রতন চৌধুরী। আমরা ডক্টর আহমদ হোসেন, আরেকটি ছোট্ট প্রশ্ন ছিল যে ওষুধ যেগুলো আমরা কিনছি ফার্মেসি থেকে, সেগুলো আসলে স্যানিটাইজ করার দরকার আছে কিনা, একদম সংক্ষেপে বলবেন ছোট্ট করে। আমি বুঝতে পারিনি, ওষুধ যেগুলো কিনছি সেগুলো না, আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। অধ্যাপক ডক্টর অরুপ্রতন চৌধুরী এবং ডক্টর আহমদ হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রশ্ন অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনকার পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই